আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি ৩ শিশুসহ নিহত ৯, আহত ৩১। ইরানের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুদ্ধজাহাজে হামলার চেষ্টা ইরানের, পাল্টা আঘাত মার্কিন বাহিনীর। খামেনি মারা গেলেও যুদ্ধ চলবে, ইরানি স্ট্র্যাটেজি। অবরোধ শিথিলের পর রাফা পুরোপুরি খোলার অপেক্ষায় ফিলিস্তিনিরা। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের এক অত্যন্ত মর্মান্তিক অধ্যায়, যেখানে ফের একবার সাধারণ মানুষের রক্ত ঝরেছে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। কারণ খবর পাওয়া যাচ্ছে যে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি ৩ শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩১ জনেরও বেশি মানুষ। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন বিশ্বজুড়ে যুদ্ধবিরতির জন্য জোর দাবি জানানো হচ্ছে, কিন্তু মাঠের বাস্তবতা বা গ্রাউন্ড রিয়ালিটি যেন সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। কারণ গভীর রাতে চালানো এই বিমান হামলাটি আঘাত হেনেছে এমন একটি আবাসিক এলাকায় যেখানে মূলত সাধারণ ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন, এবং প্রত্যক্ষদর্শীদের মতে হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যেই একাধিক বহুতল ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়, যার নিচে চাপা পড়ে যায় ঘুমন্ত মানুষজন। স্থানীয় উদ্ধার কর্মীরা এবং সাধারণ মানুষ খালি হাতেই ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু সরু গলি এবং বিদ্যুতের অভাবে উদ্ধার কাজ ভীষণভাবে ব্যাহত হচ্ছে। আর এরই মধ্যে হাসপাতালগুলো থেকে আসা খবরে জানা গেছে যে আহত ৩১ জনের অনেকের অবস্থাই আশঙ্কাজনক, যার ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করেছেন। বিশেষ করে শিশুদের মৃত্যুর ঘটনাটি স্থানীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক শোক ও ক্ষোভের সঞ্চার করেছে, কারণ যুদ্ধ বা সংঘাতের সঙ্গে এই নিষ্পাপ প্রাণগুলোর কোনো সম্পর্ক থাকে না, অথচ বারবার তারাই এই সংঘাতের সবচেয়ে বড় শিকার হয়ে উঠছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই ধরনের হামলা শান্তি আলোচনার পথকে আরও কঠিন করে তুলছে এবং দুপক্ষের মধ্যে আস্থার সংকটকে আরও গভীর করে তুলছে। কারণ যখনই কোনো কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনা দেখা দেয়, ঠিক তখনই এমন কোনো বড় পরবর্তী সংবাদের দিকে নজর দিই, যা বর্তমান ভূ রাজনীতির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলগত দিক উন্মোচন করছে, যেখানে বলা হচ্ছে ইরানের বিরুদ্ধে এখন আর কেবল প্রথাগত যুদ্ধ নয়, বরং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে এক সুগভীর হাইব্রিড যুদ্ধ বা বহুমুখী সংঘাত পরিচালনা করছে। হাইব্রিড যুদ্ধ বলতে মূলত এমন এক ধরনের যুদ্ধকে বোঝায় যেখানে সরাসরি সম্মুখ সমরের পাশাপাশি সাইবার হামলা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ, প্রোপাগান্ডা বা তথ্যযুদ্ধ এবং প্রক্সি বা ছায়াযুদ্ধের এক জটিল সংমিশ্রণ ঘটানো হয়। আর সাম্প্রতিক সময়ে ইরানের পারমাণবিক কেন্দ্র, তেল শোধনাগার এবং সামরিক অবকাঠামোগুলোতে যে রহস্যজনক বিস্ফোরণ বা সাইবার অ্যাটাকের ঘটনাগুলো ঘটেছে, সেগুলোকে বিশ্লেষকরা এই হাইব্রিড যুদ্ধেরই অংশ বলে মনে করছেন। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মূল লক্ষ্য হল ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া এবং তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতাকে নষ্ট করা, যাতে তারা আঞ্চলিক শক্তি হিসেবে নিজেদের প্রভাব বিস্তার করতে না পারে। আর এ কারণেই আমরা দেখছি একদিকে কঠোর অর্থনৈতিক অবরোধ আরোপ করা হচ্ছে, অন্যদিকে ইরানের ভেতরে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে উস্কে দেওয়ার অভিযোগও উঠছে। এই যুদ্ধের আরেকটি বড় হাতিয়ার হল তথ্য প্রযুক্তি, যেখানে ইরানের ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে সরকারি ওয়েবসাইটগুলোতে নিয়মিত হ্যাকিংয়ের চেষ্টা চালানো হচ্ছে, যার ফলে দেশটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং জনমনে এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই ইরানের অভ্যন্তরে তাদের নেটওয়ার্ক সক্রিয় রেখেছে বলে ধারণা করা হয়, এবং সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন ইরানি বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তার গুপ্ত হত্যার ঘটনা এই হাইব্রিড যুদ্ধেরই এক নির্মম বাস্তবতা হিসেবে সামনে এসেছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র তাদের মিত্র দেশগুলোকে সাথে নিয়ে মধ্যপ্রাচ্যে একটি শক্তিশালী জোট বা অ্যালায়েন্স তৈরি করার চেষ্টা করছে, যা ইরানকে রাজনৈতিক। এবার আসা যাক সমুদ্রপথের উত্তেজনার খবরে, যেখানে লোহিত সাগর এবং পারস্য উপসাগরের মতো গুরুত্বপূর্ণ জলসীমায় পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে এবং খবরে প্রকাশ যে ইরানের পক্ষ থেকে একটি মার্কিন যুদ্ধজাহাজে হামলার চেষ্টা চালানো হলে মার্কিন বাহিনী তার পাল্টা কঠোর জবাব দিয়েছে। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন সমুদ্রপথে বাণিজ্যের নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে, কারণ এই রুটগুলো দিয়ে বিশ্বের সিংহভাগ তেল এবং পণ্যবাহী জাহাজ চলাচল করে। তাই এখানে কোনো ধরনের সংঘাত মানেই বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগার সম্ভাবনা। পেন্টাগন সূত্রে জানা গেছে, ইরানের মদতপুষ্ট কোনো গোষ্ঠী বা সরাসরি ইরানি বোট থেকে মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে ড্রোন বা মিসাইল ছোঁড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল, কিন্তু মার্কিন বাহিনীর উন্নত রাডার সিস্টেমে তা ধরা পড়ে যায় এবং তারা আত্মরক্ষার্থে তাৎক্ষণিক পাল্টা আঘাত হানে, যার ফলে হামলাকারীদের জলযানকি ক্ষতিগ্রস্ত হয় এবং তারা পিছু হটতে বাধ্য হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের নৌবাহিনীর মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে, কারণ যুক্তরাষ্ট্র বারবার বলে আসছে যে তারা আন্তর্জাতিক জলসীমায় অবাধ যান চলাচল বা ফ্রিডম অফ নেভিগেশন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে ইরান মনে করে তাদের জলসীমার আশেপাশে বিদেশি শক্তির উপস্থিতি তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। সামরিক বিশ্লেষকরা বলছেন, সাগরে এই ধরনের টিট ফর ট্যাট বা পাল্টাপাল্টি হামলার ঘটনা যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, কারণ সমুদ্রের মাঝখানে ভুল বোঝাবুঝির সুযোগ অনেক বেশি থাকে এবং সেখানে সহায়তার সুযোগও সীমিত। ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তারা তাদের জলসীমা রক্ষা করার অধিকার রাখে এবং মার্কিন বাহিনী তাদের উস্কানি নিচ্ছে, কিন্তু যুক্তরাষ্ট্র পাল্টা দাবি করছে যে ইরান আন্তর্জাতিক বাণিজ্য রুটগুলোকে জিম্মি করার চেষ্টা করছে। এই ঘটনার পর ওই অঞ্চলে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি আরও বাড়ানো হয়েছে এবং তাদের সতর্কতাবস্থায় রাখা হয়েছে, যা উপসাগরীয় দেশগুলোর মধ্যেও এক ধরনের ভীতি তৈরি করেছে। চতুর্থ শিরোনামটি ইরানের অভ্যন্তরীণ রাজনীতি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার সাথে যুক্ত, যেখানে বলা হচ্ছে যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যদি মারাও যান, তবুও দেশটির যুদ্ধ বা সংঘাতের নীতিতে খুব একটা পরিবর্তন আসবে না, অর্থাৎ ইরানি স্ট্র্যাটেজি বা কৌশল অপরিবর্তিত থাকবে। এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে অনেক জল্পনা-কল্পনা চলছে, কারণ খামেনির বয়স এবং শারীরিক অবস্থা নিয়ে প্রায়ই নানা গুজব শোনা যায়। কিন্তু ইরানের শাসন ব্যবস্থা বা ভেলায়াত-ই ফাকিহ এমনভাবে সাজানো হয়েছে যে সেখানে ব্যক্তির চেয়ে প্রতিষ্ঠান এবং মতাদর্শ অনেক বেশি শক্তিশালী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দেশটির সামরিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক কাঠামোর এতটাই গভীরে প্রথিত যে নেতৃত্বের পরিবর্তন হলেও তাদের মূল এজেন্ডা, বিশেষ করে পশ্চিমা বিরোধী অবস্থান এবং আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোকে সহায়তা করার নীতি থেকে তারা সরে আসবে না। ইরানের রাষ্ট্রীয় কাঠামোতে গার্ডিয়ান কাউন্সিল এবং অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের মতো শক্তিশালী সংস্থাগুলো রয়েছে, যারা নিশ্চিত করবে যে পরবর্তী নেতা বা সুপ্রিম লিডার এমন কেউ হবেন যিনি বর্তমান বিপ্লব বা রিভলিউশনের ধারাকেই বজায় রাখবেন। তাই ব্যক্তি খামেনির অবর্তমানে ইরান হঠাৎ করে পশ্চিমা বিশ্বের বন্ধু হয়ে যাবে বা তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে দেবে, এমনটা ভাবা বোকামি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বরং অনেকের মতে নতুন নেতৃত্ব নিজেদের অবস্থান শক্ত করার জন্য আরও কঠোর বা কট্টরপন্থী নীতি গ্রহণ করতে পারে, যাতে অভ্যন্তরীণ এবং বাহ্যিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা যায়। ইরানের কৌশলগত গভীরতা বা স্ট্র্যাটেজিক ডেপথ মূলত লেবানন, সিরিয়া, ইরাক এবং ইয়েমেনের মতো দেশগুলোতে তাদের মিত্রদের ওপর নির্ভর করে এবং এই নেটওয়ার্কটি খামেনির ব্যক্তিগত সৃষ্টি নয়, বরং এটি ইরানের জাতীয় নিরাপত্তা নীতির অংশ হয়ে দাঁড়িয়েছে। তাই ব্যক্তি খামেনির প্রস্থান হলেও সিস্টেম তার নিজস্ব গতিতেই চলবে এবং ইসরায়েল বা আমেরিকার বিরুদ্ধে তাদের প্রতিরোধ নীতি অব্যাহত থাকবে। সবশেষ শিরোনামটি গাজার রাফা ক্রসিং নিয়ে, যা ফিলিস্তিনিদের জন্য আক্ষরিক অর্থেই জীবন ও মৃত্যুর মাঝখানের এক দরজা, এবং খবর পাওয়া যাচ্ছে যে অবরোধ কিছুটা শিথিল হওয়ার পর এখন রাফা ক্রসিং পুরোপুরি খুলে দেওয়ার অপেক্ষায় প্রহর গুনছেন হাজার হাজার ফিলিস্তিনি। দীর্ঘদিনের অবরোধ এবং যুদ্ধের কারণে গাজার পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে সেখানকার মানুষের কাছে রাফা ক্রসিং কেবল একটি বর্ডার বা সীমান্ত নয়, বরং এটি তাদের বেঁচে থাকার একমাত্র আশা বা লাইফলাইন।
আন্তর্জাতিক চাপের মুখে এবং মিশরের মধ্যস্থতায় কিছু কিছু ত্রাণবাহী ট্রাক এবং গুরুতর আহত রোগীদের পারাপারের অনুমতি দেওয়া হলেও সাধারণ ফিলিস্তিনিরা চাইছেন এই ক্রসিংটি যেন স্থায়ীভাবে এবং পুরোপুরি খুলে দেওয়া হয়, যাতে পর্যাপ্ত খাবার, ঔষধ এবং জ্বালানি গাজায় প্রবেশ করতে পারে। বর্তমানে রাফা সীমান্তে শত শত ট্রাক ত্রাণের অপেক্ষায় দাঁড়িয়ে আছে, কিন্তু জটিল চেকিং প্রক্রিয়া এবং রাজনৈতিক টানাপড়নের কারণে ত্রাণ পৌঁছাতে অনেক দেরি হচ্ছে, যা ভেতরে থাকা মানুষদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিচ্ছে। স্থানীয়রা বলছেন তাদের কাছে এখন পানি নেই, বিদ্যুৎ নেই এবং হাসপাতালগুলোতে নেই কোনো ব্যথানাশক ওষুধ। তাই এই ক্রসিংটি পুরোপুরি না খুললে সেখানে একটি মানবিক বিপর্যয় বা হিউম্যানিটেরিয়ান ক্যাটাস্ট্রফি এড়ানো অসম্ভব হয়ে পড়বে। অন্যদিকে যারা গাজা ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে মিশরে বা অন্য দেশে যেতে চান, তাদের জন্য এই অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। অনেকেই তাদের পরিবারের অসুস্থ সদস্য, শিশু বা বয়স্কদের নিয়ে সীমান্তের কাছে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন, এই আশায় যে কখন গেট খুলবে। কূটনৈতিক মহলে এই নিয়ে জোর আলোচনা চলছে, যেখানে জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা ইসরায়েল ও মিশরের ওপর চাপ সৃষ্টি করছে যেন মানবিক কারণে হলেও এই পথটি অবাধ করে দেওয়া হয়।